আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, সময় টিভি বিডি নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 18। মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন বিজয়। কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে ভারত আমিরাত। মাওলানা ইদ্রিসকে গুলি, হত্যাকারীদের গ্রেপ্তার না করায় পাকিস্তানে আলেমদের উদ্বেগ ও ক্ষোভ। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে যে বার্তা দিলেন এরদোগান। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 18। লেবাননে 3 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও শনিবার 9 মে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আজ লেবানন জুড়ে একাধিক বিমান হামলা ও অভিযান চালায়, যা চলমান শান্তি প্রক্রিয়াকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননের 9টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং সেখানে আরও বড় ধরনের হামলার সতর্কতা জারি করেছে। আজকের এই প্রাণঘাতী হামলায় লেবাননের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। নাবাতিয়েহে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক সিরীয় নাগরিক এবং তার কন্যা নিহত হন। এছাড়া নাহারাইন, সাদিয়াত এবং হাবুস এই 3 এলাকায় পৃথক হামলায় আরও 9 জন প্রাণ হারিয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সাকসাকিয়েহে গ্রামে, যেখানে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলের এই আকস্মিক সামরিক তৎপরতা লেবানন জুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে এই রক্তক্ষয়ী অভিযান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। বাস্তুচ্যুত করার নতুন আদেশের ফলে হাজার হাজার লেবানিজ নাগরিক ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন, যা দেশটিতে মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে। মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন বিজয়। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ 5 দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা ও জোটসঙ্গীদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর অবশেষে চূড়ান্ত পরিণতি পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় থালাপতির রাজনৈতিক যাত্রা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বিশাল জয় পাওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে রোববার 10 মে সকাল 10টায় তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সুপারস্টার বিজয়। তবে দায়িত্ব নেওয়ার পর আগামী বুধবারের 13 মের মধ্যে তাকে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। গত সোমবার 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় 234 আসনের বিধানসভায় বিজয়ের দল 108টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 10টি আসন দূরে রয়েছে। গত 6 দশক ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আধিপত্য বিস্তার করা ডিএমকে এবং এআইএডিএমকের দ্বিদলীয় শাসন ব্যবস্থাকে হটিয়ে বিজয়ের এই উত্থান রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছে। তবে সরকার গঠনের পথটি মোটেও মসৃণ ছিল না। শুরুতে কংগ্রেসের 5 জন বিধায়ক বিজয়কে সমর্থন দিলেও রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার তাকে আরও সমর্থনের প্রয়োজন রয়েছে বলে পরামর্শ দেন। এরপরই শুরু হয় রাজনৈতিক সমীকরণ মেলানোর ব্যস্ততা। বিজয়ের পক্ষে সমর্থন আদায়ে জোর তৎপরতা শুরু হলে ডিএমকে জোটের শরিক দল সিপিআই এবং সিপিআইএম তাদের 4 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করে। বিজয় নিজে 2টি আসন থেকে জয়ী হওয়ায় বর্তমানে এই জোটের শক্তি দাঁড়ায় 116তে, যা ম্যাজিক ফিগার 118 থেকে মাত্র 2 আসন কম ছিল। এই অনিশ্চয়তার কৌশলগত সম্পর্ক আরও গভীর করছে ভারত আমিরাত। ইউরোপ সফরের পথে মে মাসে সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ। সাম্প্রতিক মার্কিন ইরান উত্তেজনার প্রেক্ষাপটে
উপসাগরীয় রাষ্ট্রটির প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি এই সফর ইঙ্গিত দেয় দুই দেশের সম্পর্ক এখন জ্বালানি, বিনিয়োগ এবং বৃহৎ প্রবাসী জনগোষ্ঠীকে কেন্দ্র করে আরও বিস্তৃত ও গভীর মাত্রা পাচ্ছে। বাস্তবতা হল ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ভবিষ্যৎ ক্রমেই পরস্পর নির্ভর ও আন্তঃসংযুক্ত হয়ে উঠছে। কৌশলগত অংশীদারিত্ব। আজকের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ভারতের জন্য পূর্ণাঙ্গ অর্থেই একটি কৌশলগত অংশীদার। সীমান্তপারের সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় আবুধাবি ও নয়াদিল্লি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমিরাতে বসবাসরত ভারতীয় প্রবাসীরা এখন কেবল শ্রমশক্তি নয়, বরং তারা দেশটির বৃহত্তম প্রবাসী সম্প্রদায় হিসেবে অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকেও শক্তিশালী করছে। দুই দেশের সহযোগিতা শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নয়, বরং তা বিস্তৃত হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলেও। এক দশক আগেও যেখানে প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগের কথা কল্পনা করা কঠিন ছিল, কারণ আবুধাবি দীর্ঘদিন ধরে ক্রেতা বিক্রেতা ভিত্তিক নীতি অনুসরণ করত, সেখানে আজ পরিস্থিতি বদলে গেছে। বর্তমানে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বিস্তৃত হচ্ছে এবং তা মন্ত্রণালয় পর্যায়ের যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। উভয় দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে অংশীদারিত্ব ও যৌথ উদ্যোগ গঠনে নতুন উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। ২০২৪ সালে প্রথমবারের মতো ভারত আমিরাত প্রতিরক্ষা শিল্প সহযোগিতা ফোরাম আয়োজন করা হয়, যেখানে দুই দেশের শিল্পপতি ও নীতি নির্ধারকেরা প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চলতি বছরের জানুয়ারিতে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফরের সময় একটি কৌশলগত প্রতিরক্ষা কাঠামো গঠনের লক্ষ্যে অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পথ প্রশস্ত করেছে। অর্থনৈতিক বন্ধন। গত এক দশকই ভারত আমিরাত সম্পর্ক এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ২০২২ সালে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ৭০-এর দশকে যেখানে বার্ষিক বাণিজ্য ছিল মাত্র $১৮ কোটি, সেখানে ২০২৪ মাওলানা ইদ্রিসকে গুলি, হত্যাকারীদের গ্রেপ্তার না করায় পাকিস্তানে আলেমদের উদ্বেগ ও ক্ষোভ। পাকিস্তানের প্রভাবশালী আলেম ও রাজনীতিবিদ শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ ইদ্রিস হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির আলেমরা। গত মঙ্গলবার ৫ মে সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা জেলার উসমানখেল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জিও নিউজের খবরে বলা হয়, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ ইদ্রিস হত্যাকারীদের শনাক্ত করা হলেও তাদের গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারী কর্মকর্তারা সেফ সিটি ক্যামেরার সহায়তায় আসামিদের ছবি সংগ্রহ করেছেন এবং টার্গেট কিলিংয়ে জড়িত ৪ জনের মধ্যে একজন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১০ চারসাদ্দার উসমানখেল থানাধীন এলাকায় ২টি মোটরসাইকেলে ৪ জন অজ্ঞাত সন্ত্রাসী এসে শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ ইদ্রিসের গাড়িতে নির্বিচারে গুলি চালায়। ঘটনার পরপরই মাওলানা ইদ্রিস এবং আহত ২ কনস্টেবলকে হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই ওই আলিম মারা যান এবং আহত কনস্টেবলরা বর্তমানে চারসাদ্দার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাওলানা মোহাম্মদ ইদ্রিসকে হত্যার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত বৃহস্পতিবার চারসাদ্দায় মাওলানা মোহাম্মদ ইদ্রিসের বাড়িতে শোক জানাতে আসেন পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের JUIF-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। এ সময় শোকসভায় দেওয়া বক্তব্যে মাওলানা ইদ্রিস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন তিনি। সে হিসেবে জুমার নামাজের পর জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান জুড়ে বিক্ষোভ মিছিল করে। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মাওলানা ফজলুর রহমান বলেন, মতভেদের কারণে কোনো মুসলমানকে হত্যা করা সম্পূর্ণ অজ্ঞতা। মাওলানা ইদ্রিসের চলে যাওয়া সমগ্র মুসলিম উম্মার জন্য গভীর শোকের বিষয়। শান্তির সন্ধানে থাকা মানুষটি শেষ পর্যন্ত অশান্তির শিকার হয়েছেন। আলাদা শোকবার্তায় মুফতি তাকি উসমানী বলেছেন, মাওলানা ইদ্রিসকে যারা হত্যা করেছে তাদের মুসলমান বা মানুষ বলার অবকাশ নেই।